শুরু হচ্ছে অবজারভ্যান্স রিডিংস। বৈকল্পিক পত্রিকার উদ্যোগে রবিবাসরীয় প্রবন্ধ পাঠের আসর অবজারভ্যান্স রিডিংসে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে ধারাবাহিকভাবে পরিবেশিত হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরু রচিত দ্য ডিসকভারি অফ ইন্ডিয়ার বাংলা অনুবাদ ভারত সন্ধানে। গত পর্বে আপনারা শুনেছেন প্রথম পরিচ্ছেদের অন্তর্গত অনুচ্ছেদ ১ থেকে ৫। আজ শুনবেন অনুচ্ছেদ ৬ ও ৭। আজকের পর্বটি পাঠ করছেন শ্রী দীপন দেব রায়। কারিগরি সহায়তায় যিশু দেবনাথ। বিশেষ কৃতজ্ঞতা শ্রীমতী শুক্লা রায়। শুরু হচ্ছে ভারত সন্ধানে। আজ দ্বিতীয় পর্ব। প্রথম পরিচ্ছেদ অনুচ্ছেদ ৬ জীবনের আদর্শ, পৃষ্ঠা ৩০। ৬-৭ বছর আগে আমেরিকার একজন প্রকাশক আমাকে ধরেছিলেন তার সংগৃহীত আলোচনা পুস্তকের জন্য আমি আমার জীবনের আদর্শ সম্বন্ধে একটি প্রবন্ধ লিখি। প্রস্তাবটা মন্দ লাগেনি, তবে কেমন যেন দ্বিধা বোধ করছিলাম। যত প্রস্তাবটা নিয়ে নাড়াচাড়া করেছি ততই যেন অনিচ্ছার ভাবটা বেড়েছে। শেষ পর্যন্ত সে প্রবন্ধ আর আমার লেখা হয়নি। আমার জীবনের আদর্শ কী ছিল আমি জানতাম না। কিছুকাল আগে প্রস্তাবটা এলে হয়তো এমন দ্বিধাবোধ করতাম না। তখন আমার ভাবনা, চিন্তা ও লক্ষ্য যেমন সুনির্দিষ্ট ছিল, আজ তেমন আর নেই। গত কয়েক বছরে ভারতে, চীনে, ইউরোপে, এক কথায় বলতে গেলে সারা পৃথিবীতে যা ঘটে গেছে তা আমার সমস্ত চিন্তাধারাকে বিভক্ত, বিচ্ছিন্ন করে ওলট পালট করে দিয়েছে। পূর্বে আমার মনে ভবিষ্যতের ছবিটা আঁকা ছিল সুস্পষ্ট রেখায়। আজ সামনের দিকে তাকিয়ে দেখলে মনে হয় সবই যেন ধোঁয়াটে, ঝাপসা। মূল নীতি সম্পর্কে এই যে দ্বন্দ্ব, এটা অবশ্য হাতের গোড়ায় কাজ করবার পথে কখনো বাধা সৃষ্টি করেনি। তবে একথা সত্য যে এই অন্তর্বিরোধের ফলে কাজের মধ্যে যতখানি উৎসাহ পাওয়া উচিত ততটা হয়তো পাইনি। অপেক্ষাকৃত অল্প বয়সে উৎসাহ যেন আপনার অমোঘ শক্তিতে এগিয়ে চলত। জ্যামুক্ত তীরের মতো সব কিছু উপেক্ষা করে সোজা ছুটত লক্ষ্যের দিকে। তবু কাজের তাগিদেই কাজ করে যেতাম। কখনো সেই কাজের সঙ্গে আমার আদর্শের সত্যিকার মিল থাকতো, কখনো বা মিল থাকতো কল্পনায়। ক্রমেই যেন তখনকার দিনের রাজনীতির প্রতি শ্রদ্ধা কমে যেতে লাগলো। জীবনের প্রতি আমার মনোভাবও যেন সেই সঙ্গে বদলে গেল। কাল যে আদর্শ লক্ষ্য করে মানুষ এগিয়ে চলেছে, আজকের আদর্শ ঠিক তাই। তবু যতদিন যায় ততই যেন সে আলোক নিষ্প্রভ হতে থাকে। যত এগিয়ে চলি ততই যেন সেই জ্যোতির্ময় রূপটি ম্লান হয়ে যায়। অথচ একদিন এই আলোই শরীরে তেজ দিয়েছে, মনে উত্তাপ সঞ্চার করেছে। অধর্মের কাছে বারবার সত্যের আলোক পরাভূত হয়েছে। এর চাইতে মর্মান্তিক হয়েছে যখন স্থূল প্রয়োজনের তাগিদে সত্য বিকৃত হয়েছে। এত দুঃখ, এত দুর্গতি, তবু মানুষের শিক্ষা হলো না।
আজ পর্যন্ত সে শিখতে পারল না লোভ, হিংসা ও প্রবঞ্চনার ঊর্ধ্বে উঠে কিভাবে মানুষ মানুষের মতো ব্যবহার করতে পারে। এজন্য কি যুগ যুগান্তরের শিক্ষা প্রয়োজন? আর যতদিন না সে শিক্ষা সম্পূর্ণ হয় ততদিন কি মানুষের প্রকৃতি বদলে দেবার? পৃষ্ঠা 31। সব চেষ্টা ব্যর্থ হবে? কর্ম এবং কর্মফল এ দুটো কি অচ্ছেদ্যভাবে বাঁধা? পরস্পর পরস্পরের উপর প্রতিক্রিয়া করছে। কুকর্মের ফলে কুফল ফলছে। অসৎ উপায় অবলম্বন করতে গিয়ে সমস্ত লক্ষ্যটাই হয়তো বিকৃত কিংবা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু দুর্বল স্বার্থান্ধ মানুষ সদুপায় অবলম্বন করবে এমন ক্ষমতা বা সৎসাহসী বা তার কোথায়? তাহলে কি করা যায়? অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়িয়ে হাত পা গুটিয়ে বসে থাকা পরাজয় স্বীকারের নামান্তর। আবার কাজ করতে গেলেও অনেক সময় কোনো না কোনো রূপে এই অন্যায়কে মেনে নিতে হয়। এই মেনে নেওয়ার মধ্যে অশেষ দুর্ভোগ। জীবনের প্রারম্ভে আমি জীবন সমস্যায় সম্মুখীন হয়েছিলাম খানিকটা বিজ্ঞানের দৃষ্টি নিয়ে। ঊনবিংশ ও বিংশ শতকের সন্ধিক্ষণে বিজ্ঞানের যে আশাবাদী দৃষ্টি, সেই দৃষ্টিতে আমি সব কিছু যেন রঙিন করে দেখেছিলাম। নিরাপদ নির্ভাবনার জীবন, শরীর মনে প্রচুর তেজ ও ততোধিক আত্মপ্রত্যয়, সব কিছু মিলে আমার মনে ভবিষ্যতের একটি উজ্জ্বল ছবি জাগিয়েছিল। মানুষের প্রতি একটা প্রীতির ও সৌভ্রাতৃত্বের ভাব, এই আদর্শটা আমার খুব ভালো লাগতো। আচারের ভিতর দিয়ে যে ধর্মের প্রকাশ, সে ধর্ম অনেক বুদ্ধিমান লোকও বিশ্বাসের বস্তু করে নিয়েছিলেন। সে ধর্মের প্রতি, তা সে হিন্দু ধর্ম, ইসলাম, বৌদ্ধ ধর্ম বা খ্রিস্ট ধর্মই হোক, আমার কোনো আস্থা ছিল না। আমার মনে হয় এই প্রকার প্রচলিত ধর্ম কুসংস্কার ও অন্ধবিশ্বাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। জীবনের নানা সমস্যার সম্মুখীন হবার জন্য যে বিচার বুদ্ধি ও সত্যানুসন্ধিৎসা থাকা দরকার, এই ধর্ম তা শিক্ষা দেয় না। মানুষকে ইন্দ্রজাল দ্বারা প্রতারণা করে বিচার বুদ্ধি শূন্য মূঢ়তার দিকে এগিয়ে নিয়ে যায় এবং অতি প্রাকৃতের প্রতি আস্থাবান করে। সে যাই হোক, একথা না মেনে উপায় নেই যে মানুষের অন্তরের অনেকগুলো দাবি মিটিয়ে এসেছে ধর্ম। রিপিট, সে যাই হোক, একথা না মেনে উপায় নেই যে মানুষের অন্তরের অনেকগুলো দাবি মিটিয়ে এসেছে ধর্ম। একটা কোনো ধর্মবিশ্বাস ব্যতীত পৃথিবীর বেশিরভাগ লোকের চলে না। একদিকে যেমন ধর্মবিশ্বাসের আওতায় অনেক মহৎ চরিত্র নরনারী দেখি, তেমনি আবার দেখি ধর্মের প্রভাবে পড়ে মানুষ অন্ধবিশ্বাসী হয়েছে। এত সংকীর্ণ হয়েছে তাদের মন যে ধর্মের নামে তারা নৃশংস অত্যাচার করতেও কুণ্ঠিত হয়নি। ধর্ম মানুষকে ভালো মন্দ বিচারের একটা মাপকাঠি দিয়েছে। হতে পারে এই মাপকাঠি অনেক ক্ষেত্রে আধুনিক যুগে অচল, তবু একথা সত্য যে ধর্মাধর্ম, পাপপুণ্য ও নীতির গোড়াপত্তন হয়েছে এই বিচারের বুদ্ধির উপর। ব্যাপক অর্থে বলতে যা বুঝি, তার কারবার হলো মানুষের এমন সব অভিজ্ঞতা নিয়ে যা আধুনিক বিজ্ঞান কর্তৃক নির্দিষ্ট নয়। জ্ঞান বিজ্ঞান দ্বারা পরিমিত জগতের বাইরে এই অভিজ্ঞতার জগৎ। এর রূপ আলাদা, ভাষা আলাদা। এটা বেশ সহজেই বোঝা যায় যে আমাদের চারদিকে একটা অদৃশ্য অজ্ঞাত জগৎ রয়েছে। পৃষ্ঠা 32। যার স্বরূপ জানতে বিজ্ঞান অল্প বিস্তর চেষ্টা করেছে, কিন্তু জানতে পেরেছে অতি সামান্য। অনেক সত্য বিজ্ঞান আবিষ্কার করেছে সত্য, কিন্তু এখানে তার অনুসন্ধিৎসা কার্যকরী হতে পারেনি। দৃশ্যমান জগতের সঙ্গে, জীবনের বহিঃপ্রকাশের সঙ্গে বিজ্ঞানের পরিচয়। বাং মনের অগোচরে এই যে একটি অদৃশ্য মানুষলোক, একে বৈজ্ঞানিক উপায়ে হৃদয়ঙ্গম করা এক প্রকার অসম্ভব। মানুষের জীবন ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতির দ্বারা কিংবা দেশে দেশে কালে কালে পরিবর্তনশীল এই বহির্জগতের দ্বারা সীমাবদ্ধ নয়।
জীবন সর্বদা ইন্দ্রিয়ানুভূতির অতীত একটি অদৃশ্য লোককে যেন স্পর্শ করছে। এ জগৎ যে ধাতু দিয়ে তৈরি তা বহির্জগতের মতোই অবস্থা ভেদে স্থাণু কিংবা চলমান কিনা সে কথা কেউ জানে না। তবে হেন চিন্তাশীল লোক নেই যিনি এই অদৃশ্য জগতের অস্তিত্ব অস্বীকার করতে পারেন। জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য সম্বন্ধে বিজ্ঞান আমাদের বিশেষ কিছু বলতে পারে না, যা বলে তা অতি যৎসামান্য। আজকাল ক্রমেই বিজ্ঞানের পরিধি বিস্তৃততর হচ্ছে। হয়তো অচিরে একদিন বিজ্ঞান তথাকথিত অদৃশ্য জগতের দুর্ভেদ্য দুর্গ ভেদ করে ঢুকে পড়বে। তখন হয়তো বিজ্ঞানের সাহায্যে জীবনের লক্ষ্য কী সে বিষয়ে আমরা জানতে পারব। হয়তো বিজ্ঞান অস্তিত্বের দুর্গেও রহস্যের উপর কিছুটা আলোক সম্পাত করতে পারবে। বিজ্ঞান ও ধর্মের মধ্যে বহুকালের বিরোধ আজ নতুন রূপ পরিগ্রহ করেছে। এখন বৈজ্ঞানিক উপায়ে ধর্ম প্রভাবিত মানসিক অবস্থা ও অভিজ্ঞতা বিশ্লেষণ করার চেষ্টা চলছে। ধর্মের সঙ্গে ভক্তিবাদ, আধ্যাত্মিকতা ও দর্শনের খুব নিবিড় সম্বন্ধ। অনেক বড় বড় মরমী সাধু সন্ত জন্মগ্রহণ করেছেন, যাদের প্রতি অতি সহজেই আকৃষ্ট হয়। আত্মপ্রবঞ্চনা পরায়ণ, নির্বোধ পাগল বলে তাদের উপেক্ষা করা চলে না। প্রচলিত অর্থে মিস্টিসিজম বলতে যা বোঝায় তা আমার মনে নিছক বিরক্তির উদ্রেক করে। এর মধ্যে একটা নরম মেদবহুল ধোঁয়াটে রূপের ইঙ্গিত আছে, যা আমার রুচি বিরুদ্ধ। কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে না গিয়ে এ যেন মনকে ভাবুকতার রসের সমুদ্রে গা ভাসিয়ে দেওয়া। কখনো কখনো হয়তো মনকে এইভাবে বন্ধনমুক্ত করার ফলে একটা অন্তর্দৃষ্টির পথ খুলে যায়। কখনো আবার প্রপঞ্চের পথেও তো নিয়ে যেতে পারে। অধ্যাত্মবাদ ও দর্শন অথবা আধ্যাত্মিক দর্শন আমার মনকে আকৃষ্ট করে অনেক বেশি। দর্শনের বেলা গভীর মনন শক্তির প্রয়োজন হয়, প্রয়োগ করতে হয় যুক্তিতর্কের। এই যুক্তিতর্কগুলি আবার কতকগুলি স্বতঃসিদ্ধ তথ্যের উপর প্রতিষ্ঠিত। স্বতঃসিদ্ধ বলেই সেগুলো সবসময় সত্য বলে মেনে নেওয়া যায় কি? চিন্তাশীল ব্যক্তিমাত্রেই অধ্যাত্মবাদ ও দর্শন নিয়ে অল্প বিস্তর নাড়াচাড়া করে থাকেন। তা না করলে বিশ্ব সম্বন্ধে আমার জ্ঞান অসম্পূর্ণ থেকে যায়। কেউ কেউ, পৃষ্ঠা 33, অধ্যাত্মবাদ ও দর্শন বিষয়ে জ্ঞান লাভের জন্য বেশি আগ্রহ দেখিয়ে থাকেন। যুগে যুগে কালে কালে এই আগ্রহের তারতম্যও ঘটে থাকে। প্রাচীন যুগে এশিয়া ও ইউরোপে উভয় মহাদেশেই বহির্জীবনের চাইতে আত্মিক জীবনকে মানুষ প্রাধান্য দিয়েছে বেশি, এবং তার ফলে আধ্যাত্মবিদ্যা ও দর্শনশাস্ত্রের চর্চাও হয়েছে সে যুগে বেশি। আজকালকার মানুষ বাইরের জগৎটা নিয়ে বড় বেশি ব্যস্ত। সংকট ও দুশ্চিন্তার মুহূর্তে মনের জগতে ফিরে গিয়ে তত্ত্বালোচনা করা ছাড়া তার গত্যন্তর নেই। জীবন দর্শন আমাদের প্রত্যেকেরই একটা না একটা আছে। কারো ক্ষেত্রে সেটা সুনির্দিষ্ট, কারো ক্ষেত্রে আবার অনির্দিষ্ট। বেশিরভাগ লোকই আর 5 জনের মতো মনোবৃত্তি নিয়ে জীবন কাটিয়ে দেয়। অত জল্পনা কল্পনার ধার ধারে না। কালের গতি এমন যে আর 5 জনের মতো হওয়া ছাড়া উপায় নেই। যে ধর্মের আওতায় আমরা মানুষ, তার সঙ্গে সম্বন্ধযুক্ত কতকগুলি আধ্যাত্মিক মতবাদ আমরা বিনা বিচারে স্বীকার করে নিই। অধ্যাত্মবাদ আমার মনকে তেমনভাবে কখনো আকৃষ্ট করেনি। সত্যি বলতে কি, ধোঁয়াটে ধরনের জল্পনা বিলাসের প্রতি আমার বরাবরই কেমন একটু অবজ্ঞা ছিল। তা সত্ত্বেও একথা নিশ্চয়ই বলবো যে নিছক জ্ঞানের দিক থেকে প্রাচীন ও আধুনিক আধ্যাত্মিক ও দার্শনিক ভাবধারার অনুসরণ করতে গিয়ে আমি অনেক সময় মুগ্ধ হয়েছি বটে, কিন্তু খুশি হতে পারিনি। একটা অপরিচয়ের জড়তা থেকে গেছে। জ্ঞানের ইন্দ্রজাল থেকে মুক্তি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে যেন বেঁচে গেছি। আসলে আমার কারবার হলো আমার এই পরিচিত পৃথিবীটুকু নিয়ে, ইহজীবন নিয়ে। পরলোক কিংবা পরজন্মের প্রতি আমার কোনো স্পৃহা নেই। আত্মা
বা জন্মান্তর বলে কোনো জিনিস আছে কি না আমি জানি না। এগুলো গুরুতর প্রশ্ন হতে পারে, কিন্তু এসব প্রশ্নে আমি বিচলিত হই না। যে পারিপার্শ্বিকে আমি মানুষ হয়েছি সেখানে আত্মা, পরজন্ম, কর্মফল ও জন্মান্তরবাদ স্বতঃসিদ্ধ বলে স্বীকৃত। এই আবহাওয়া দ্বারা আমার মন প্রভাবিত, সুতরাং এগুলো বিশ্বাস করার দিকে আমার একটি স্বভাবসিদ্ধ ঝোঁক আছে। দেহ মরে গেলেও আত্মার বিনাশ নেই, জীবন কার্যকারণ দ্বারা নির্দিষ্ট। এরূপ বিশ্বাস যুক্তিসঙ্গত বলে মনে হলেও একথা অস্বীকার করার জো নেই যে সকল কর্মের মূল যে কারণটা রয়েছে তা আমরা কেউ জানি না। সেইখানেই তো যত গোলযোগ। আত্মাকে স্বীকার করলে জন্মান্তর স্বীকার না করে উপায় নেই। আমি এসব মতবাদ বা অনুমান ধর্মের অনুষঙ্গ বলে মেনে নিতে রাজি নই। আমার কাছে এগুলি নিছক ভাবের খেলা। যে জগৎ সম্বন্ধে আমরা কিছু জানি না, সেই অজানা জগতে স্বেচ্ছা বিচরণের মতো। আমার জীবনের উপর এসব মতবাদের পৃষ্ঠা 34। সামান্যই প্রভাব। এগুলো সত্য মিথ্যা প্রমাণিত হলেও আমার তাতে কিছু আসে যাবে না। পরলোক বিদ্যা এবং জীবিত লোকের মাধ্যমে প্রেতাত্মার প্রকাশ প্রভৃতি ব্যাপার নিছক বুজরুকি বলে মনে হয়। মানস বিজ্ঞান ও পরলোকের নিগূঢ় রহস্য ভেদ করার জন্য এইরূপ ভেলকিবাজিকে নিন্দা না করে উপায় নেই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যেসব লোক দুঃখ শোকের হাত থেকে পরিত্রাণ পাবার জন্য ব্যাকুল, তাদের চিত্ত দৌর্বল্যের সুযোগ নিয়ে তাদের প্রতারিত করাটাই পরলোক বিদ্যার কাজ। মৃত্যুর পর আত্মা তার প্রকাশের পথ খুঁজে বেড়ায়, এ কথা সত্য হতেও পারে, কিন্তু আমি কিছুতেই স্বীকার করব না যে পরলোক বিদ্যার সাহায্যে আত্মাকে উদ্ঘাটিত করা যায়। এই বিদ্যার সপক্ষে যেসব সাক্ষ্য প্রমাণ মেলে, আমার তো মনে হয় সেগুলি সম্পূর্ণ অবিশ্বাস্য। অনেক সময় এই পৃথিবীর দিকে তাকিয়ে আমি যেন গভীর রহস্য সমুদ্রে ডুবে যাই। নিজের যতটা শক্তি আছে তার সবটুকু প্রয়োগ করে এই দুর্গেয় রহস্য ভেদ করতে ইচ্ছা করে। পৃথিবীর সঙ্গে সমান সুরে আমার সমস্ত অনুভূতি বেঁধে পৃথিবীর পরিপূর্ণ সত্য উপলব্ধি করতে আগ্রহ হয়। আমার মনে হয় এভাবে বুঝতে গেলে বিজ্ঞানের পথে নৈর্ব্যক্তিকভাবে অগ্রসর হওয়া ছাড়া অন্য গতি নেই। ব্যক্তিকে সম্পূর্ণ বাদ দিয়ে কেবল বস্তুকে দেখব, এমনটি সচরাচর ঘটে ওঠে না। ব্যক্তিকে বাদ দেওয়া যদি একান্তই অসম্ভব হয়, তাহলে যতটা পারা যায় বিজ্ঞানের দ্বারা ব্যক্তিকে আয়ত্তীভূত করা দরকার। সকল রহস্যের ক্ষেত্রে কি যে আছে তা আমি জানি না, তাকে আমি ঈশ্বর বলি না, কারণ ঈশ্বর বলতে এমন অনেক কিছু বোঝায় যা আমার কাছে অবিশ্বাস্য। দেবদেবী প্রভৃতি বিশ্বাস করা কিংবা অসীম শক্তিসম্পন্ন অজ্ঞাত কোনো পুরুষের প্রতি দেবত্বারোপ করা দুই আমার পক্ষে সমান অসাধ্য। লোকে এসব বিশ্বাস কেমন করে মনে স্থান দেয় ভাবলে আমি অবাক হয়ে যাই। ব্যক্তিগতভাবে ঈশ্বরে বিশ্বাস আমার কাছে ততোধিক অদ্ভুত। বুদ্ধির দিক থেকে অদ্বৈতবাদ তবু খানিকটা বুঝতে পারি। বেদান্ত দর্শনের গভীর তত্ত্ব ও জটিল যুক্তি সম্পূর্ণভাবে আয়ত্ত করা আমার সাধ্যাতীত। তবু বেদান্ত দর্শনের অদ্বৈতবাদের প্রতি বারবারই আমি একটু আকৃষ্ট হয়েছি। অবশ্য একথা সত্য যে নিছক বুদ্ধি দিয়ে তত্ত্বকথা বোঝাবার চেষ্টা বিড়ম্বনা মাত্র। বেদান্ত এবং ওই ধরনের অন্যান্য দার্শনিক মতবাদ অবাস্তব ও অস্পষ্ট অনুমানের উপর নির্ভর করে মানুষের মনকে একটা সীমাহীন চিন্তার রাজ্যে পৌঁছে দেয়। এই রকম মানস অভিযান আমার মনে ভয়ের সঞ্চার করে। এর চাইতে অনেক বেশি আমার মনকে নাড়া দেয় প্রকৃতির বৈচিত্র্য ও তার স্বয়ং সম্পূর্ণ সৌন্দর্য। প্রকৃতির সুরের সঙ্গে আমার মনের সুর যেন এক তারে বাঁধা। ভারতীয় ও গ্রিক পুরাণে প্রকৃতির একটি বিশেষ স্থান আছে। আদি যুগে পৃষ্ঠা 35। মানুষ জলে, স্থলে, অন্তরিক্ষে একটি অশরীরী আত্মার প্রকাশ দেখেছে।
প্রকৃতি পূজার সেই প্রাচীন যুগটি আমার কাছে খুবই ভালো লাগে। অর্থাৎ এক কথায় ঈশ্বরবাদ দিয়ে সর্বেশ্বরবাদের আবহাওয়া আমার কাছে বেশ প্রকৃতিসঙ্গত বলে মনে হয়। যুক্তিতর্ক দিয়ে কারণ বোঝাতে পারবো না, তবে একথা সত্য যে আমার জীবন নিয়ন্ত্রণের ব্যাপারে আমি সুনীতিকে বরাবর খুব একটা উঁচু স্থান দিয়ে এসেছি। গান্ধীজি সর্বদা যে সদুপায়ের উপর জোর দেন এটা লক্ষ্য করার বিষয়। আমার মনে হয় রাজনীতির মধ্যে নীতিকে প্রাধান্য দেওয়া এ যুগে গান্ধীজির একটি বিশিষ্ট দান। নীতি জিনিসটা নতুন নয়, তবে রাজনীতির বৃহৎ ক্ষেত্রে যেখানে জনসাধারণ নিয়ে কাজ করতে হয় সেখানে সুনীতির প্রয়োগ অভাবিতপূর্ব। খুবই দুঃসাধ্য এই কাজ। আমার তো মনে হয় কর্ম ও কর্মফলের মধ্যে অতি সামান্যই প্রভেদ। সদুপায় অবলম্বন না করলে সুফল ফলে না। পৃথিবীর বেশিরভাগ লোক ফললাভের জন্য উৎসুক। উপায়ের কথা তারা মনে বড় একটা আমল দিতে চায় না। গান্ধীজি এসে সুনীতি ও সদুপায়ের উপর এই যে গুরুত্ব আরোপ করলেন, এটা খুবই উল্লেখযোগ্য ঘটনা। দেশের লোক তার এই নির্দেশ কতখানি মেনে নিয়েছে জানি না, তবে একথা অস্বীকার করার জো নেই যে মহাত্মার মতবাদ বহু লোকের মনের উপর গভীরভাবে রেখাপাত করেছে। মার্কস এবং লেনিনের লেখা আমার মনের উপর বিশেষ প্রভাব বিস্তার করেছে। এদের লেখা পড়ে ইতিহাস ও সমসাময়িক ঘটনার প্রবাহ আমি নতুন চোখে দেখার প্রেরণা পেয়েছি। বুঝতে পেরেছি যে ঐতিহাসিক ও সামাজিক ঘটনা পারম্পর্যক্রমে একই সূত্রে বাঁধা, পরস্পরকে অনুসরণ করে চলেছে। মনে হয়েছে যে অতীতের সঙ্গে বর্তমান ও বর্তমানের সঙ্গে ভবিষ্যৎ অবিচ্ছেদ্যভাবে শৃঙ্খলিত। বাস্তব ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়নের কীর্তিকলাপ আমার কাছে কম বিস্ময়কর ঠেকেনি। অনেক সময় কোনো বিশেষ ঘটনা আমার চোখে ভালো ঠেকেনি অথবা আমি বুঝতে পারিনি। মনে হয়েছে সোভিয়েত যেন সুবিধাবাদের পক্ষপাতী। মনে হয়েছে বিভিন্ন রাজশক্তির পরস্পর বিরোধিতার সুযোগ নিয়ে সোভিয়েত দাবা বোর্ডের চাল চেলেছে। এসব ঘটনার দ্বারা হয়তো জনসাধারণের মঙ্গল বিধানের আগ্রহ বিকৃত রূপে প্রকাশ পেয়েছে। সে যাই হোক, আমি নিঃসন্দেহে বলতে পারি যে সোভিয়েত বিপ্লব খুব অল্প সময়ের মধ্যে মনুষ্য সমাজকে অনেকখানি উন্নতির পথে অগ্রসর করে দিয়েছে। অন্ধকারের মধ্যে এমন একটি মশাল তুলে ধরেছে যার আলো নেভাতে পারে এমন সাধ্য কারও নেই। এমন একটি নতুন সভ্যতার বুনিয়াদ প্রতিষ্ঠা করেছে যার দিকে লক্ষ্য রেখে চলা মানে প্রগতি। আমি নিজে ব্যক্তিত্ববাদী। ব্যক্তিগত স্বাধীনতার প্রতি আমার এত বেশি আস্থা যে সকল মানুষকে যূথবদ্ধ করা আমার কাছে অসঙ্গত আতিশয্য বলে মনে। পৃষ্ঠা 36 হয়। একথা অবশ্য স্পষ্টই বোঝা যায় যে সমাজ ব্যবস্থা যেখানে জটিল সেখানে ব্যক্তিগত স্বাধীনতা খর্ব না করে উপায় নেই। সমাজ সীমা টেনে দেয় বলেই হয়তো এরূপ স্বাধীনতা সত্য হয়ে ওঠে। স্বাধীনতাকে বড় করে পেতে হলে ছোটখাটো সুযোগ ও সুবিধা বাদ দিতে হয়। মার্কসের দার্শনিক মতবাদের অনেকখানি আমি বিনা দ্বিধায় মেনে নিতে পেরেছি। জড়বস্তু ও মনের একত্ব, জড়ের গতি, বিপ্লব ও বিবর্তন, ক্রিয়া ও প্রতিক্রিয়া, কার্য ও কারণ, বিশ্লেষণ ও সংশ্লেষের ভেতর দিয়ে নিরবচ্ছিন্ন পরিবর্তনশীলতা, এগুলি স্বীকার করে নেওয়া আমার পক্ষে কঠিন ছিল না। একথা বলা ঠিক হবে না যে এইরূপ মতবাদের মধ্যে আমার সমস্ত সংশয়ের নিরসন ঘটেছিল। একটা কোনো বিশেষ বিষয় সামনে রেখে এইসব নানা সমস্যার সমাধান করতে প্রায়ই ইচ্ছা হতো। মনের এই প্রকার অবস্থায় বেদান্তের পথটাই সবচেয়ে প্রশস্ত। মন ও বস্তুর মধ্যে যে ভেদ, সেটা নিয়ে যতটা না মাথা ঘামিয়েছি তার চেয়ে অনেক বেশি ঘামিয়েছি মনের অতীতে কি আছে তার ভাবনায়। এছাড়া নীতির দিকটাও একেবারে বাদ দেওয়া যেত না। এটা বেশ বুঝতে পেরেছিলাম যে কালভেদে ও পাত্রভেদে এবং সভ্যতার ভিন্ন ভিন্ন অবস্থায় নীতির আদর্শ বদলাতে বাধ্য। বিভিন্ন যুগের মানসিক আবহাওয়ায় এই আদর্শ ভিন্ন ভিন্ন রূপ নেয়। সেই না হয় সত্য হলো, কিন্তু সকল যুগেই সকল মানুষ কয়েকটি বিশেষ বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছে, সে কথা তো না মেনে উপায় নেই। এরূপ কতকগুলি চিরন্তন নীতির সঙ্গে
কমিউনিস্টদের কাজের যে বিরোধ দেখা যেত, বেশিরভাগ ক্ষেত্রে তা আমার ভালো লাগতো না। তাহলেই দেখা যাচ্ছে আমার মনের মধ্যে নানান মতবাদের জগাখিচুড়ি ঘটেছিল। এইসব মূল নীতি সম্বন্ধে বড় বেশি ভাবতে ইচ্ছা হতো না। দৈনন্দিন জীবনের আশু সমস্যাগুলি যেন বেশি বড় হয়ে দেখা দিত। কি করা হবে ও কেমন করে করা হবে, এই প্রশ্নটাই বেশি করে মনে জাগত। চূড়ান্ত সত্য যে কি, সম্পূর্ণত বা অংশত, সেই সত্য আমরা উপলব্ধি করতে পারবো কিনা জানি না। কেবল এটুকু জানি যে জ্ঞান লাভের শেষ নেই, এবং সেই জ্ঞান মানুষ ও সমাজের কাজে লাগাবার ক্ষেত্রও অসীম। সকল যুগেই দেখা যায় কয়েকজন লোক থাকেন যারা বিশ্বজগতের হেঁয়ালির একটা সদুত্তরের সন্ধানে মত্ত। এদিকে বেশি মন দেওয়ার জন্য ব্যক্তিগত জীবনে ও সমাজের ক্ষেত্রে যে নানারূপ সমস্যা দেখা দেয়, সেগুলির প্রতি তারা ততটা নজর দেন না। ওদিকে বিশ্বের সমস্যার সমাধানে ব্যর্থ মনোরথ হয়ে তারা অকৃতার্থ তুচ্ছতার মধ্যে ডুবে থাকেন। মনের দ্বিধা সন্দেহ থেকে মুক্তি পাওয়ার জন্য একটা যুক্তিহীন সহজ প্রত্যয়ের পথ বেছে নেন। সমাজ জীবনের নানা প্রকার অন্যায় ও পাপ দূর করার চেষ্টা না করে তারা বলেন যে এগুলি পূর্বজন্মের ফল। বলেন যে, পৃষ্ঠা ৩৭, পাপ জিনিসটার উৎপত্তি মানুষের আদিম প্রবৃত্তির থেকে, এবং মানুষের সেই স্বভাব নাকি কোনো কালই শোধরাবে না। এই রকম চিন্তার ফলে মানুষ যুক্তি ও বিজ্ঞানের পথ পরিত্যাগ করে নানাবিধ কুসংস্কার মেনে নেয়, সমাজ ব্যবস্থার অনাচার অবিচার স্বীকার করে নেয়। একথা সত্য যে বিচার ও বিজ্ঞানের পথে আমরা খুব বেশি এগিয়ে যেতে পারি না। এমন অনেক কারণ আছে যার পারস্পর্যে ঘটনাবলী অল্পবিস্তর প্রভাবিত হয়। সবগুলি কারণ আবিষ্কার করে তাদের পারস্পরিক সম্বন্ধ নির্ণয় করা অসম্ভব। যে কারণগুলি অপেক্ষাকৃত শক্তিশালী, সেগুলি সন্ধান করে বের করার চেষ্টাটুকু তো করতে পারি। বাস্তব জগতের ঘটনাবলীও তো ভালো করে পর্যবেক্ষণ করতে পারি। এইভাবে জাগ্রত বুদ্ধি নিয়ে যদি চলতে শিখি, তাহলে নানাবিধ পরীক্ষা ও গবেষণার ভিতর দিয়ে ভুল ত্রুটি করা সত্ত্বেও আমরা আমাদের জ্ঞান ও সত্যানুসন্ধানের পথ বহু বিস্তৃত করতে পারব। হয়তো ঘন অন্ধকারে পথ হাতড়ে বেড়াতে হবে। ঠিক পথটা যদি মিলে যায়, তবে হাতড়ে হাতড়ে বেড়ালে ক্ষতি কি? এদিক থেকে আমার মনে হয় মার্ক্সবাদ আমাদের বেশ খানিকটা কাজে লাগতে পারে। এই মতবাদের অনেকখানি আধুনিক কালের বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত। মার্ক্সবাদ না হয় মেনে নিলাম, কিন্তু এই মত অনুসারে অতীত ও বর্তমানের ঘটনাগুলি বিশ্লেষণ করা সবসময় সুসাধ্য হয় না। সমাজ ব্যবস্থার বিবর্তন সম্বন্ধে মার্ক্স মোটামুটি যা বলেছেন তা আশ্চর্যভাবে সত্য, কিন্তু মার্ক্সের পরবর্তীকালে এমন অনেকগুলি ঘটনা ঘটেছে যার সঙ্গে তার ভবিষ্যৎবাণীর খুব অল্পই মিল দেখা যায়। তারপরেও সমাজ ব্যবস্থার কতকগুলি পরিবর্তন কিভাবে সূচিত হবে, সে সম্বন্ধে লেনিন খুব চমৎকার ব্যাখ্যা দিয়েছিলেন মার্ক্স এর মতবাদ প্রয়োগ করে। সেদিনও কিন্তু ফ্যাসিবাদ ও নাৎসিবাদের আগমন সম্ভাবনার কথা আঁচ করতে পারেননি। শিল্পবিদ্যার দ্রুত উন্নতি ও কার্যকরী ক্ষেত্রে উত্তরোত্তর ফলিত বিজ্ঞান প্রয়োগের ফলে আজকের পৃথিবী নিত্য নতুন রূপ পরিগ্রহ করছে, এবং সঙ্গে সঙ্গে নিত্য নতুন সমস্যারও উদ্ভব হচ্ছে। কাজে কাজেই সমাজতন্ত্রবাদের মূল নীতিগুলি মেনে নিলেও তার সূক্ষ্মাতিসূক্ষ্ম বাদ বিতণ্ডার মধ্যে কখনো প্রবেশ করিনি। ভারতবর্ষের বামপন্থীদের প্রতি আমার যে বিরাগ, তার মস্ত বড় কারণই হলো এই যে তারা এমন সব বিষয় নিয়ে তর্ক করে ও পরস্পরের বিরুদ্ধে গালিগালাজ করে যার মধ্যে আমি বিন্দুমাত্র অর্থ খুঁজে পাই না। নীতি নিয়ে চুলচেরা তর্ক আমার আদবেই বরদাস্ত হয় না। বর্তমানকালের জ্ঞান দ্বারা জীবনকে যতটুকু বোঝা যায়, তাতে মনে হয় সে জীবন সমস্যা এত জটিল যে একটা বিশেষ মতবাদ এবং তার যুক্তিতর্কের চতুর্সীমানার মধ্যে সেই সমস্যাকে আবদ্ধ করার চেষ্টা বিড়ম্বনা মাত্র। ব্যক্তিগত ও সমাজগত জীবনের সমন্বয়, বহির্জীবন ও অন্তর্জীবনের মধ্যে মিল। পৃষ্ঠা ৩৮, ব্যক্তির সঙ্গে সমষ্টির সম্বন্ধ নির্ণয়, বৃহত্তর ও উন্নততর জীবনের দিকে মানুষের অগ্রগতি, সমাজ ব্যবস্থার সংস্কার এবং প্রগতির পথে মানুষের অক্লান্ত অভিযান, এইগুলি আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন বলে মনে হয়েছে।
এই প্রশ্নগুলির সদুত্তর পেতে হলে বিজ্ঞানের পথ অর্থাৎ পরীক্ষা, সত্যজ্ঞান ও তীক্ষ্ণ বিচার শক্তির পথে না এগুলে চলবে না। অবশ্য সকল ক্ষেত্রে এই পথ অনুসরণ করে যে সত্যের সন্ধান মিলবে তা নয়। শিল্পকলা, কাব্য এবং মনের কতকগুলি সূক্ষ্ম অভিজ্ঞতা একটা যেন বিভিন্ন স্তরের জিনিস। বিজ্ঞানের বস্তুতান্ত্রিক প্রণালী দিয়ে তাদের স্বরূপ নির্ণয় করা যায় না। সহজ জ্ঞানের পথে অথবা অন্য উপায়েও সত্য আবিষ্কৃত হতে পারে। বিজ্ঞানের ক্ষেত্রেও যে সহজ জ্ঞানের স্থান নেই তা নয়, তবে বিচার বুদ্ধির উপর প্রতিষ্ঠিত এবং বাস্তব ক্ষেত্রে পরীক্ষা দ্বারা প্রমাণিত যে সত্য জ্ঞান, তার উপরেই নির্ভর করা যুক্তিসঙ্গত। তা যদি না করি, তাহলে দৈনন্দিন জীবনের নানা সমস্যা, মানুষের নানা অভাব অভিযোগ এসব থেকে দূরে সরে গিয়ে নিছক জল্পনা সমুদ্রে কল্পবিহার করে ঘুরে মরব। প্রাণবন্ত দর্শন তাকেই বলি যা প্রতিদিনকার জীবন সমস্যা সমাধান করতে পারে। যারা আধুনিক, যারা একালের নানা কীর্তিকলাপ নিয়ে গর্ব করে, তারা এই যুগের চতুঃসীমানার মধ্যে বন্দী। সমসাময়িক কালের সীমানার মধ্যে বন্দী দশাপ্রাপ্ত এরকম অনেক লোকের সন্ধান পাই অতীতের মধ্যযুগের ইতিহাসে। পূর্বপুরুষেরা যেমন করে গেছেন ঠিক তেমনি করেই আমরা মনে করতে পারি যে আমাদের দৃষ্টিভঙ্গি এমন যে সব জিনিসের সত্যস্বরূপ আমরা দেখতে পাই। এরূপ বিশ্বাস করা আত্মপ্রবঞ্চনার নামান্তর। আসলে আমরা বর্তমানের কারাগারে বন্দী হয়ে আছি, মিথ্যার মায়া পরিত্যাগ করতে পারছি না। বিজ্ঞান যেভাবে মানুষের জীবনে একটা প্রচণ্ড বিপ্লব এনে দিয়েছে, সেরকম পরিবর্তন আর কিছুর দ্বারা সম্ভবপর হতো না, এ আমার দৃঢ় বিশ্বাস। বিজ্ঞান যে কত দরজা খুলে দিয়েছে, কত নতুন নতুন পরিবর্তনের পথ প্রস্তুত করেছে, তা গণনার অতীত। অজানা জগতের দেউড়িতে গিয়ে হানা দিয়েছে বিজ্ঞান। ব্যবহারিক ক্ষেত্রে বিজ্ঞানের বিস্তর দান তো চোখের সামনেই দেখতে পাই। যেখানে অভাব অনটন, সেখানে ঐশ্বর্যের আমদানি করেছে বিজ্ঞান। অতীতে দর্শন যেসব সমস্যার সমাধান করত, আজ তার অনেকগুলি বিজ্ঞানের কাছে উদ্ঘাটিত হয়েছে। কোয়ান্টাম তত্ত্ব সমস্ত জড় জগতের চেহারাটাই বদলে দিয়েছে। আধুনিককালে পদার্থবিদ্যায় যেসব গবেষণা হয়েছে, যথা পরমাণুর গঠন, মৌলিক পদার্থের রূপান্তর, বৈদ্যুতিক শক্তির ও আলোকের মধ্য দিয়ে পারস্পরিক যোগাযোগ, এইসব আবিষ্কার মানুষের জ্ঞানকে অনেকখানি পথ এগিয়ে দিয়েছে। মানুষ প্রাকৃতিক জগৎকে তার নিজের থেকে পৃথক করে আর দেখছে না। মানুষের ভাগ্য যেন প্রকৃতির গতি ও শক্তির সঙ্গে একই ছন্দে স্পন্দিত। পৃষ্ঠা ৩৯ হচ্ছে। বিজ্ঞানের উন্নতির ফলে মানুষের চিন্তা জগতে একটি আলোড়ন এসেছে। মানুষ যেন নতুন ও অতি প্রকৃত একটি মনোরাজ্যে প্রবেশাধিকার পেয়েছে। বিজ্ঞানীরা এই নতুন জগৎ সম্বন্ধে নানারূপ পরস্পর বিরোধী মতবাদ পোষণ করে থাকেন। আকস্মিকতার স্থানে কোনো কোনো বিজ্ঞানী সৃষ্টিতত্ত্বের ব্যাপারে একটি পরম ঐক্যসূত্রের উল্লেখ করেছেন। বার্ট্রান্ড রাসেলের মতো কেউ আবার বলেছেন, সেই পারমেনাইডাস এর সময় থেকে আরম্ভ করে আজ পর্যন্ত অনেক শৌখিন দার্শনিকই বিশ্বকে এক বলে দেখতে চেয়েছেন। আমার বিশ্বাস তাদের এই সমস্ত ধারণা নিতান্ত উৎকট কল্পনা ছাড়া আর কিছুই নয়। অন্যত্র রাসেল বলেছেন, এমন কতকগুলি কারণের সমবায় মানুষের জন্ম, যার ফলাফল সম্বন্ধে পূর্বদৃষ্ট লক্ষ্যবস্তু কিছু ছিল না। মানুষের উৎপত্তি, বৃদ্ধি, আশা, আকাঙ্ক্ষা, তার হৃদয়বৃত্তি ও প্রত্যয়, এ সমস্তই কতকগুলি পরমাণুর আকস্মিক সহযোগ থেকে উদ্ভূত। রাসেল যাই বলুন না কেন, পদার্থবিজ্ঞানে নূতন নূতন যেসব সত্য আধুনিক কালে আবিষ্কৃত হয়েছে, তা থেকে আমরা সহজেই দেখতে পাই যে প্রাকৃতিক জগতের মূলে একটি বিশেষ ঐক্য আছে। কার্ল ড্যারো বলেন, সকল বস্তুই যে একই উপাদানে গঠিত, এরূপ একটা বিশ্বাস চিরাতীত কাল থেকে চলে আসছে। কিন্তু মানুষের ইতিহাসে সর্বপ্রথম আমাদের এই প্রজন্মে প্রকৃতির অন্তর্নিহিত ঐক্যতত্ত্ব আমরা উপলব্ধি করতে পেরেছি। এই একতাবোধ কোনো একটা অন্ধ বিশ্বাসপ্রসূত যে, তা নয়। প্রত্যক্ষ ও স্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত এই ঐক্যবোধ। এটা বিজ্ঞানের এমন একটা নীতি যে
এই নিয়ে আর দ্বিধা সন্দেহ চলে না। প্রাচ্যে ও পাশ্চাত্যে বিশ্বব্যাপী এই একের লীলার কথা বহু যুগের আস্থার উপর প্রতিষ্ঠিত। বেদান্তের অদ্বৈতবাদের সঙ্গে বিজ্ঞানের নবতম কয়েকটি সিদ্ধান্তের তুলনা করা যায়। বেদান্ত বলে যে বিরাট বিশ্বব্রহ্মাণ্ড একই উপাদানে প্রস্তুত, ক্রমাগত এই উপাদানের রূপান্তর হচ্ছে, কিন্তু মূল উপাদান সেই একই। বেদান্ত বলে যে শক্তির কখনো ক্ষয় নেই, বলে বস্তুর প্রকৃতির মধ্যেই তার সত্যকার সংজ্ঞা নির্দিষ্ট হয়ে আছে। বাইরের কোনো বস্তু বা অস্তিত্ব দিয়ে বিশ্বের গতি প্রকৃতি নির্ধারিত হয় না। এ থেকে এই প্রমাণ হয় যে বেদান্ত বিশ্বের স্বেচ্ছা বিবর্তনে বিশ্বাসী। এসব জল্পনা কল্পনায় বিজ্ঞানের খুব বেশি এসে যায় না। নির্ভুল নিরীক্ষা ও গবেষণার উপর নির্ভর করে বিজ্ঞান শতধারে জ্ঞান ভাগীরথীর পথ কেটে দিচ্ছে, অনির্দেশ অসীমান্ত জ্ঞান সমুদ্রে দিচ্ছে পাড়ি, এবং সেই সঙ্গে মানব জীবনে অভূতপূর্ব কত যে সম্ভাবনা, কত যে পরিবর্তন দেখা দিচ্ছে তার ইয়ত্তা নেই। হয়তো বিজ্ঞান একদিন এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবে যেখান থেকে তার পৃষ্ঠা 40 পক্ষে জীবনের পরম রহস্য সমাধান করা সহজসাধ্য হবে। হয়তো সমাধান করতে সে পারবে না, সে যাই হোক, তার নির্দিষ্ট পথে বিজ্ঞান এগিয়ে যাবেই অবিশ্রান্ত গতিতে, কারণ সে পথ অন্তর্বিহীন পথ। দর্শনের কেন প্রশ্নের জায়গায় বিজ্ঞান প্রশ্ন করে কেমন করে, যা ঘটে তা কেমন করে ঘটে, তার সদুত্তর বিজ্ঞান যদি দিতে পারে, তবে একদিকে জীবনকে যেমন ব্যাপকভাবে দেখা যাবে, অন্যদিকে তেমনি জীবনের নিগূঢ় নিহিতার্থ পরিস্ফুট হয়ে উঠবে। হয়তো এই প্রণালীতে একদিন আমরা কেন প্রশ্নটির সদুত্তর দিতে সমর্থ হব। আবার এমনও হতে পারে যে এই দুটি প্রশ্নের মধ্যেকার ব্যবধান কোনো কালেই অতিক্রান্ত হবে না। যা রহস্যময় তা চিরকালের মতো দুর্গেয় থেকে যাবে। নানারূপ পরিবর্তনের ভিতর দিয়েও জীবন হয়তো থেকে যাবে কতকগুলি ভালো ও মন্দের সমষ্টি, পরস্পর অনুসারী কতকগুলি দ্বন্দ্ব, অথবা পরস্পর বিরোধী কতকগুলি ভাবের সমন্বয়। অথবা এমনও হতে পারে যে মঙ্গল ও ন্যায়নীতি থেকে বিচ্যুত হয়ে বিজ্ঞান তার বিশ্ব বিধ্বংসী মারণাস্ত্র কতকগুলি দুষ্ট, স্বার্থান্ধ ও শক্তি মদমত্ত লোকের হাতে এনে দেবে। তাই যদি হয়, তাহলে তার নিজের উদ্ভাবিত শক্তির আগুনে বিজ্ঞানের সমস্ত কীর্তি পুড়ে ছারখার হয়ে যাবে। এই রকম একটা আত্মহননের অপচেষ্টা আমাদের চোখের সামনেই আজ দেখতে পাচ্ছি। বহির্জগতের সংঘাতের মধ্যে দেখতে পাচ্ছি মানুষের অন্তর্বিরোধের প্রতীক। কি আশ্চর্য এই মানব প্রকৃতি! অজস্র দুর্বলতা সত্ত্বেও যুগে যুগে মানুষ তার আদর্শের জন্য, সত্যের জন্য, ধর্ম, জন্মভূমি ও আত্মসম্মানের জন্য সে যা কিছু ভালোবাসে, এমনকি তার প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছে। আদর্শ বদলাতে পারে, কিন্তু আদর্শের খাতিরে আত্মাহুতি দেবার ক্ষমতা মানুষের পূর্ণমাত্রায় বিদ্যমান রয়েছে এখনো। যতদিন তার এই ক্ষমতা থাকবে, ততদিন মানুষের শত অপরাধ ক্ষমা করা যেতে পারে, ততদিন তার উপর আস্থা হারানো চলবে না। সর্বনাশের মধ্যেও মানুষ তার আত্মসম্ভ্রম, আদর্শের প্রতি তার অবিচলিত শ্রদ্ধা ত্যাগ করেনি। প্রকৃতির প্রচণ্ড শক্তির সামান্য ক্রীড়নক এই মানুষ। বিপুল বিশ্বের সামান্য ধূলিকণার চেয়েও ক্ষুদ্র এই মানুষ অবহেলা ভরে চেষ্টা করেছে প্রকৃতির দুর্জয় শক্তিকে উপেক্ষা করতে। তার বিপ্লবী মনের অমিত বিক্রমে মানুষ চেষ্টা করেছে প্রকৃতির শক্তিকে তার দাসত্বে লাগাতে। দেব দানব আছে কিনা জানি না, আমি মানুষের মধ্যেই দেবতা দেখেছি, দানব দেখেছি। অনিশ্চিত ভবিষ্যৎ অন্ধকারে আত্মগোপন করে আছে। পরিণামে যাই থাকুক না কেন, অতীতের বহু সংকট মানুষ যেমন অতিক্রম করে এসেছে, তেমনি সামনের সমস্ত বাধা আজ সে অতিক্রম করে যাবে। এই ভরসায় সামনের রাস্তাটুকু পৃষ্ঠা 41 নিঃসংশয়ে স্থির পদক্ষেপে চলতে চেষ্টা করি। আরও ভরসা পাই যখন ভাবি যে অনেক অপূর্ণতা, অনেক ব্যর্থতা সত্ত্বেও জীবনের উপর এখনো আনন্দের ও সৌন্দর্যের আশীর্বাদ নস্ত আছে। যাদের এই রসজ্ঞান আছে, তারা ইচ্ছা করলে এখনো প্রকৃতির এই আনন্দ নিকুঞ্জবনের সন্ধান পেতে পারে। পরম জ্ঞান বলে কাকে?
মানুষের প্রচেষ্টার মহনীয়তা, ভগবানের করুণার সৌন্দর্য কোথায়, শঙ্কা থেকে মুক্তি, তড়াবিহীন জীবন, ঘৃণার ঊর্ধ্বে দক্ষিণ হাতের বরাভয়, আর যা সুন্দর তাকে জন্ম জন্মান্তরের ভালোবাসা। ফুটনোট: গিলবার্ট মারে অনূদিত ইউরিপিডিসের দি ব্যাককে নাটকের সমবেত সঙ্গীতের বাংলা অনুবাদ। অনুচ্ছেদ ৭: অতীতের বোঝা। আমার কারাজীবনের ২১ মাস পূর্ণ হতে চলল। পক্ষের পর পক্ষ আসে, তিথির পর তিথিতে চাঁদের কলা হ্রাস বৃদ্ধি পেতে থাকে। দুটো বছর ঘুরে যেতে আর বেশি দেরি নেই। আর একটা জন্মদিন এসে আমায় মনে করিয়ে দেবে আমার বয়স বাড়ছে। পরপর আমার গত ৪টা জন্মদিন জেলেই কাটল, দেরাদুনে ও এখানে। আরও কত জন্মদিন যে জেলের ভিতর কাটিয়েছি তার ঠিক নেই। এই কয়েকটা মাস ধরে প্রায়ই মনে হয়েছে লিখি, লিখতে আগ্রহ হয়, অথচ ইচ্ছাটা যেন পুরোপুরি জমে ওঠে না। বন্ধুরা তো ধরেই নিয়েছিলেন যে অন্যান্য বারের মতো এবারও আমি কারাবাসকালীন একটি বই রচনা করব। এ যেন আমার এক প্রকার বদ অভ্যাসে দাঁড়িয়ে গেছে। সে যাই হোক, এবার লিখতে আমি চাইনি। বৈশিষ্ট্যবর্জিত একটা যা তা বই বাজারে ছাড়তে আমার ভালো লাগে না। লেখা জিনিসটা সহজ, কিন্তু এমন কিছু লিখতে পারবো কি যা পুরাতন হয়ে যাবে না, যা সময়ের গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে? আজ কিংবা কালকের দিনটা নিয়ে ক্ষণিকের কারবার করতে মন সরে না। আমি লিখতে চাই সুদূর অজানা ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে। কার জন্য? পৃষ্ঠা ৪২। লিখব কোন কালের জন্য? যা লিখব তা হয়তো কোনো কালে প্রকাশিতই হবে না। কারণ আমার কারাবাসে থাকতে থাকতে পৃথিবীতে একটা বিরাট পরিবর্তন, অভূতপূর্ব একটা বিপর্যয় ঘটবার সম্ভাবনা। ভারতবর্ষের বুকের উপর দিয়েই কি প্রচণ্ড গৃহবিবাদের ঝড় বয়ে যাবে? কে জানে। এসব আসন্ন সংকটের কবল যদিই বা এড়ানো যায়, তবু ভবিষ্যতের প্রতি নজর রেখে আজকালকার দিনে কিছু লিখতে যাওয়া প্রায় বাতুলতার সামিল। আজকের দিনের যা সমস্যা, কালকের দিনে তা পুরাতন হয়ে যাচ্ছে। নূতন সমস্যা এসে পুরাতন সমস্যাকে আমাদের মনের অগোচরে সরিয়ে দিচ্ছে। এই বিশ্বজোড়া যুদ্ধকে আমি নিছক যুদ্ধ হিসেবে দেখতে পারি না। যুদ্ধের প্রারম্ভ থেকেই, এমনকি তার কিছুকাল আগে থেকেই আমি দেখেছি একটা বিরাট সম্ভাবনা যেন বহু পরিবর্তনের ইঙ্গিত বহন করে ক্রমেই এগিয়ে আসছে। ভালোর জন্যই হোক বা মন্দের জন্যই হোক, নূতন একটি পৃথিবী যেন জন্ম পরিগ্রহ করছে। সেই আগামীকালের নূতন পৃথিবীতে আমার পুরাতন কালের এই প্রসঙ্গের কি কোনো কদর হবে? এই সব নানা ধরনের ভাবনা চিন্তা ভিড় করে আসতো আমার মনে। তাছাড়া মনের গভীরে এমন কতকগুলি বাধা ছিল যা অতিক্রম করে ওঠা আমার পক্ষে সহজসাধ্য ছিল না। ১৯৪০-এর অক্টোবর থেকে ১৯৪১-এর ডিসেম্বর অবধি কিঞ্চিদধিক ১ বছর কাল আমি দেরাদুন জেলে আমার পূর্বপরিচিত কারাকক্ষে কাটিয়েছি। সেই সময়েও ঠিক অনুরূপ একটা বাধা মনের মধ্যে অনুভব করেছিলাম। অথচ এই কারাকক্ষেই বসে বছর ৬ আগে আমি আমার আত্মজীবন কথা লিখতে শুরু করি। ১৯৪০ থেকে ৪১-এর সেই একটি বছরের প্রায় মাস ১০ আমার লেখা এক প্রকার বন্ধই ছিল। পড়াশুনো করে, মাটি কুপিয়ে, ফুল গাছের চারা লাগিয়ে বেশিরভাগ সময় কেটেছে। শেষ পর্যন্ত আত্মজীবন কথার পরিপূরক কয়েকটি পরিচ্ছেদ লিখতে পেরেছিলাম। কয়েকটা সপ্তাহ পুরোদমে একটানা কলম চলেছে, কিন্তু হায়, লেখা ফুরোবার আগে হঠাৎ আমি খালাস পেয়ে গেলাম। তখনও আমার ৪ বছর মেয়াদ ভরতে অনেক বাকি। ভাগ্য ভালো বলতে হবে, সে যাত্রা লেখা আমার শেষ হয়নি। শেষ হলে হয়তো প্রকাশকের হাতে তুলে দিতাম। আজকের দিনে সে লেখা কত পুরাতন হয়ে গেছে তা এখন চোখ বুলিয়ে একবার দেখলেই বুঝতে পারি। যেসব ঘটনা নিয়ে আলোচনা করেছিলাম সেগুলি তাদের গুরুত্ব হারিয়ে এখন বিস্মৃত পুরাতনের জঞ্জাল স্তূপে পরিণত হয়েছে। তার উপর স্তরে স্তরে পড়ছে তার পরেরকার কত অগ্ন্যুদ্গারের ভস্মশেষ। সে পুরাতন ঘটনাবলী সম্বন্ধে আমি সব উৎসাহ হারিয়ে পৃষ্ঠা ৪৩ ফেলেছি। অবশিষ্ট যা আছে
তা আমার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলি, ব্যক্তি বা ঘটনা বিশেষের সঙ্গে আমার যোগাযোগ, ভারতবর্ষের এক অথচ বিচিত্র জনসংঘের সঙ্গে আমার একাত্মীয়তা, মনের নানা প্রকার অভিযান, নানা দুঃখ দুর্গতি, বাধা বিপদ অতিক্রম করার আনন্দ এবং কর্মময় জীবন সমুদ্রে ঝাঁপিয়ে পড়ার উত্তেজনাময় সুখ, এই ব্যক্তিগত অভিজ্ঞতার বেশিরভাগই ছিল এমন ধরনের যে তার সম্বন্ধে লেখা চলে না। মানুষের অন্তর্জীবন, তার অনুভূতি ও ভাবনা চিন্তা এমন নিবিড়ভাবে তার নিজস্ব যে অপরের কাছে সেই অন্তরঙ্গ জীবনটা উদ্ঘাটিত করা চলে না। তবু এসব ব্যক্তিগত যোগাযোগের মূল্য সামান্য বলে মনে করা ভুল। এই যোগাযোগের ফলেই ব্যক্তিবিশেষের চারিত্র্য শক্তি গঠিত হয়। নিজের জীবন, নিজের দেশ, এমনকি জগৎ সম্বন্ধে মানুষের মনোভাব নানাভাবে নিয়ন্ত্রিত হয় এইসব ঘটনার দ্বারা। অন্যান্য জেলে যেমন আমেদনগর দুর্গেও তেমনি আমি দিনের অনেকখানি সময় বাগানের কাজ করে কাটিয়েছি। দুপুরের রৌদ্র মাথায় করে আমি মাটি খুঁড়ে ফুল বাগিচার জমি তৈরি করেছি। এখানকার জমি মোটেই সুবিধার নয়, ইটপাটকেলে ভর্তি। খুঁড়তে খুঁড়তে কখনো পুরাতন ইমারতের ধ্বংসাবশেষ বেরিয়েছে। এ দুর্গ ইতিহাস প্রসিদ্ধ। বহু যুদ্ধ, বহু ষড়যন্ত্রের কেন্দ্রস্থল ছিল এই আমেদনগর। সে ইতিহাস খুব পুরাতন নয় এবং ইতিহাসের দিক থেকে তার খুব যে বড় স্থান আছে তাও নয়। আমেদনগরের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা হল সুন্দরী চাঁদ বিবি সুলতানার শৌর্য। মনের চোখের উপর তাঁর কমনীয় মোহনীয় ছবিটি এখনো ভেসে ওঠে। তলোয়ার হাতে সৈন্যদলের নেত্রী চাঁদ সুলতানা আকবরের সেনাদলের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এই দুর্গটি রক্ষা করার জন্য। শেষ পর্যন্ত তারই একজন অনুচর তাকে খুন করে। এই দুঃখের দেশের মাটি খুঁড়তে খুঁড়তে কখনো আবিষ্কার করেছি প্রাচীন প্রাচীরের ধ্বংসাবশেষ, ভূগর্ভের মধ্যে সমাধিস্থ অট্টালিকাদের স্তূপাকার ছাদ অথবা সূক্ষ্ম মিনারের শীর্ষদেশ। খুব গভীর অবধি খনন করা সম্ভব হয়নি, কারণ জেলের মধ্যে এই ধরনের প্রত্নতত্ত্বের চর্চা করা কর্তৃপক্ষ পছন্দ করতেন না। তাছাড়া এ কাজ করবার মতো অর্থসঙ্গতিও আমাদের ছিল না। একদিন আবিষ্কার করলাম প্রাচীরের গায়ে উৎকীর্ণ একটি সুন্দর সুগঠিত পদ্ম। বোধ করি কোনো তোরণের শীর্ষে এ পদ্মটি খোদিত হয়েছিল। দেরাদুন জেলে যে জিনিসটা পেয়েছিলাম মাটি খুঁড়তে, তার সঙ্গে একটা দুঃখের ইতিহাস বিজড়িত। আমার ছোট্ট বাগানটিতে খুঁড়ছি এমন সময় দুটি ধ্বংসাবশেষের স্তূপ দেখা গেল। আমরা উত্তেজিত হয়ে উঠলাম। পরে জানা গেল যে এগুলি পুরাতন ফাঁসি মঞ্চের অংশবিশেষ। 30-40 বছর আগে দেরাদুনে ফাঁসি দেবার রেওয়াজ বন্ধ হয়ে যায় এবং তখন হুকুম হয় ফাঁসি কাষ্ঠের পৃষ্ঠা 44 সমস্তটা নিশ্চিহ্ন করে দিতে। আমরা যে জিনিস আবিষ্কার করেছি সে হলো পুরাতন ফাঁসি মঞ্চের বুনিয়াদ। আমি ও আমার সহকারী অন্য কয়েদি বন্ধুরা মিলে এই দুর্লক্ষণটিকে একেবারে নিশ্চিত করে বেশ আত্মপ্রসাদ অনুভব করেছিলাম। এবার আমি কোদাল ছেড়ে কলম ধরেছি। এবার যা লিখছি তার দশাও হয়তো দেরাদুনের সেই অসমাপ্ত পাণ্ডুলিপির মতো হবে। কাজের ভিতর দিয়ে বর্তমান কালটাকে পুরোপুরি না জানা পর্যন্ত বর্তমানের ইতিহাস লেখা আমার চলবে না। কাজের তাগিদ থেকে বর্তমানের রূপটা আমার কাছে যেন প্রত্যক্ষ হয়ে ওঠে। তখন আমি বর্তমান সম্বন্ধেও স্ফূর্তির সঙ্গে লিখতে পারি। কারা প্রাচীরের ব্যবধান থাকার জন্য বর্তমানের চেহারাটা কেমন আবছা মনে হয়, যেন কিছুতেই তাকে আয়ত্তে আনতে পারি না। বর্তমান তখন প্রত্যক্ষগত অভিজ্ঞতালব্ধ থাকে না, অথচ অতীতের সেই অনড় অটল স্থির পুত্তলিকার ছবিও দেখি না তার মধ্যে। এদিকে গণৎকারের মতো ভবিষ্যৎবাণী করা, সে আমার প্রকৃতি বিরুদ্ধ। মনে মনে আমি অনেক সময় অনাগত দিনের কথা ভাবি, ভবিষ্যতের ঘোমটাটুকু সরিয়ে দিয়ে তাকে মনের মতো সাজিয়ে দিতে ইচ্ছা করে। কিন্তু সেসব তো নিছক কল্পনা। ভবিষ্যৎ তেমনই অজ্ঞাত, অনিশ্চিত থেকে যায়। কেউ নিশ্চয় করে বলতে পারে না মানুষের আশা আকাঙ্ক্ষা আগামীকালে সফল হবে কিনা। ভবিষ্যৎ এসে হয়তো সমস্ত আশা, সব স্বপ্ন ধূলিসাৎ করে দেবে, কে জানে। যে বিষয়ে লেখা চলে সে হলো অতীত, কিন্তু গবেষক বা ঐতিহাসিক যেভাবে অতীতের বিষয়ে লেখেন, আমার পক্ষে সেরকম লেখা সম্ভব হবে না।
সে জ্ঞান বা ক্ষমতা আমার নেই। গবেষকের কাজ করতে গেলে যে ধরনের মনোবৃত্তি প্রয়োজন তাও আমার নেই। অতীত আমার মনের উপর যেন চেপে বসে থাকে। বর্তমানের মধ্যে যখন সে তার জের টেনে চলে, তখন অতীতের সান্নিধ্যগত তপ্তশ্বাস যেন সর্বাঙ্গে অনুভব করি। আর তাই যদি না হতো, তাহলে সে অতীত তো জীর্ণ, পুরাতন, মৃত, নিষ্ফল। অতীতের বিষয়ে তখনই আমি লিখতে পারি যখন বর্তমানের ভাব ও কর্মধারার সঙ্গে তাকে যোগযুক্ত করে দেখা সম্ভবপর হয়। একাধিকবার এ ধরনের ইতিহাস আমি রচনা করেছি। বোধ করি এইরূপ ইতিহাস লেখা সম্বন্ধে বলতে গিয়েই গেটে বলেছেন যে এ হল অতীতের দুঃসহ বোঝা থেকে নিস্তার পাবার উপায় বিশেষ। আমার ধারণা যে এ লেখা আমার এক প্রকার মনঃসমীক্ষণ। তফাৎ কেবল এক জায়গায়, মন এখানে ব্যক্তিবিশেষের না হয়ে সমষ্টির, দেশের, জাতের কিংবা সমগ্র মানব সমাজের। অতীতের এই যে বিরাট ভালো মন্দ, শুভ অশুভের দুঃসহ বোঝা, এ যেন জগদ্দল পাথরের মতো মাঝে মাঝে চেপে বসে বুকের উপর, নিঃশ্বাস দেয় বন্ধ করে। ভারতবর্ষ ও চীনের মতো যাদের সভ্যতা ও সংস্কৃতি বহু পুরাতন, তাদের পক্ষে এ পৃষ্ঠা ৪৫ বোঝার গুরুত্ব খুব বেশি। নিটশে এক জায়গায় উত্তরাধিকার সম্বন্ধে বলতে গিয়ে লিখেছেন, বহু শতাব্দীলব্ধ জ্ঞান বুদ্ধি কেবল নয়, বহু পুরাতন পাগলামিও মানুষকে যেন পেয়ে বসে। উত্তরাধিকার জিনিসটা বড় বেশি নিরাপদ নয়। পুরুষানুক্রমে কি পেয়েছি আমি? হাজার হাজার বছর ধরে মানুষ যা গড়ে তুলেছে, মানুষের ভাবনা, চিন্তা, অনুভূতি, দুঃখ, আনন্দ, জয়, পরাজয়, যা কিছু মানুষের সেই আদিম অভিযান থেকে আরম্ভ করে আজও তার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত হয়ে আছে, সেসব কিছুরই উপর আমার বংশানুক্রমিক অধিকার রয়েছে। এছাড়া আরও অনেক কিছু আছে যা অন্যান্য মানব সাধারণের সঙ্গে সঙ্গে আমিও লাভ করেছি। আমরা যারা ভারতীয়, আমাদের একটি বিশেষ সত্ত্বাধিকার আছে। তার মানে এ নয় যে এ সত্ত্বের উপর ভারতীয় ছাড়া আর কারো হস্তক্ষেপ করার জো নেই। অতীত মানব সাধারণের সম্পত্তি, স্থানকাল পাত্রের বিচারে তাকে সীমাবদ্ধ করা চলে না। তবু একথা মানতেই হবে যে ভারতের নিজস্ব এই যে সংস্কৃতি, এ যেন ওতপ্রোতভাবে আমাদের অস্থিমজ্জার সঙ্গে মিশে রয়েছে। আমরা আজ যা হয়েছি এবং কাল যা হব, সেসবই নির্দিষ্ট হয়েছে এই বিশেষ সংস্কৃতির দ্বারা। আমাদের এই বিশেষ উত্তরাধিকার এবং বর্তমানকালীন ভারতবর্ষের উপর এর প্রভাব, এই দুটি বিষয়ে আমি অনেক দিন ধরে ভেবে এসেছি। বিষয়টা যেমন জটিল তেমনই শক্ত। দুরূহ হলেও এই বিষয়ের উপরই আমার লেখবার ইচ্ছা। জানি খুব সম্ভব নিতান্ত মোটামুটিভাবে এই প্রসঙ্গের আলোচনা করতে পারব, সম্পূর্ণ বিষয়টি আমার আয়ত্তের বাইরে। তবু এই লেখার ভিতর দিয়ে আমি নিজের প্রতি একটু সুবিচার করতে পারব বলে আমার বিশ্বাস। লিখতে গিয়ে ভারতের ঐতিহ্য সম্বন্ধে আমার ধারণা হয়তো স্পষ্টতর হয়ে উঠবে এবং ভবিষ্যতে আমার চিন্তা ও কর্মের দ্বারা স্থিরীকরণের জন্য এ থেকে একটা নির্দেশ হয়তো পেয়ে যেতে পারি। আমার এ লেখা অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তিগত হতে বাধ্য। ভারত ইতিহাসের ঐক্যসূত্র সম্বন্ধে কিভাবে প্রথম আমার মনে ভাবনার উদয় হয়, সে ভাবনা কী প্রকার রূপ নিল এবং আমার ও আমার কার্যকলাপের উপর কিভাবে তার প্রভাব বিস্তার করল, এইটাই হবে আমার লেখার বিষয়বস্তু। আর থাকবে মূল বিষয়ের সঙ্গে আপাত সম্বন্ধ বর্জিত আমার কতকগুলি নিছক ব্যক্তিগত অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা আমার মনের উপর কেবল রেখাপাত করেছে বললে যথেষ্ট বলা হয় না। এগুলি আমায় ভারতের ঐতিহ্য নতুন পরিপ্রেক্ষিতে দেখার দৃষ্টি দিয়েছে। বিশেষ বিশেষ দেশ বা জাতি সম্বন্ধে আমাদের বিচার অনেকগুলো কারণের উপর নির্ভর করে। এই বিচার শক্তি অনেক সময় সেই সকল দেশ বা জাতির সঙ্গে পৃষ্ঠা ৪৬ ব্যক্তিগত যোগাযোগের দ্বারা নির্ধারিত হয়ে থাকে। যে ক্ষেত্রে যেরকম যোগাযোগ ঘটেনি, সেসব জায়গায় ভুল ধারণা করে বসাটা স্বাভাবিক হয়ে দাঁড়ায়, কারণ এমনিতেই
বিদেশ ও বেজাত সম্বন্ধে মানুষের মনে একটা কুসংস্কার থাকে। এদেশের দিকে তাকালে দেখি আমাদের ধারণায় দেশের সঙ্গে দেশবাসী যেন একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। বহু সংখ্যক যেসব দেশবাসীর সঙ্গে আমাদের আলাপ পরিচয়, দেখাশোনা বা যোগাযোগ ঘটেছে, তাদের ছবি ও আমাদের স্বদেশের ছবির মধ্যে কোনো তফাৎ নেই। আর তা থাকবেই বা কেন? দেশের মানুষই তো দেশকে রূপদান করে। আমার মন যেন বিরাট এক চিত্র প্রদর্শনী। বহু লোকের ছবি এখানে ভিড় করে আছে। কারো ছবি জীবন্ত হয়ে চোখের উপর জ্বলজ্বল করছে। বহুকাল বিস্তৃত রূপকথার রাজকুমারের মতো এরা নিষ্পলক তাকিয়ে থাকেন আমার দিকে। আমি দাঁড়িয়ে থাকি পাহাড়তলির উপত্যকায়, আর তাঁরা তাঁদের তুঙ্গ আসনে আসীন হয়ে জীবনের সুউচ্চ শিখরের দিকে যেন অঙ্গুলি সংকেত করেন। আরও অনেক ছবি আছে আমার মনের এই চিত্রশালায়। অনেক ছবি আছে সেই তাদের, যাদের সঙ্গে আমার জীবনের অনেক সুখস্মৃতি বিজড়িত, যাদের সখ্য আমার মনে মাধুর্যের সঞ্চার করে। আর আছে দেশের সহস্র সহস্র জনসাধারণের ছবি। ভারতের অসংখ্য নরনারী, শিশু সকলে যেন জনতাবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে, এক দৃষ্টে তাকাচ্ছে আমার দিকে। আর আমিও যেন তাদের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি, আমার এই অসংখ্য দেশবাসীর কালো চোখের অতল স্পর্শ গভীরতায় সে কোনো ভাষাহীন বাণী স্তব্ধ হয়ে আছে। আমার এই কাহিনী শুরু করব নিতান্ত একটি ব্যক্তিগত কাহিনী দিয়ে। আত্মজীবন কথার শেষ অধ্যায়ের দিকে যে সময়ের কথা লিখেছি, তার অব্যবহিত পরে আমার মনের অবস্থা যে প্রকার ছিল, ঠিক সেই অবস্থায় তাহলে ফিরে যাওয়া যাবে। কিন্তু গোড়াতেই বলে রাখি, এ লেখা আমার আরেকটি আত্মজীবন কথায় পরিণত হবে না। যদিচ ব্যক্তিগত প্রসঙ্গ এ থেকে সম্পূর্ণ বাদ দেওয়া যাবে না। সারা পৃথিবী জুড়ে মহাসমরের তাণ্ডব লীলা চলেছে। আমি নিশ্চেষ্টভাবে বসে আছি আমেদনগরের দুর্গে বন্দী। পৃথিবীর সর্বত্র ব্যস্ত সমস্ত মানুষ উন্মাদের মতো প্রচণ্ড উদ্যমে কাজ করে চলেছে। আমি কেবল অকর্মণ্য নাচারের মতো বসে আছি হাত পা গুটিয়ে। এসব কথা ভাবতে গেলেও মন খারাপ হয়ে যায়। মনে পড়ে বছরের পর বছর ভেবে এসেছি বীরের মতো ঝাঁপিয়ে পড়ব দুঃসাহসিক অভিযানে। বহুবার চেষ্টা করেছি যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বলে ভাবতে। মনকে বোঝাতে চেয়েছি এ একটা সর্ববিধ্বংসী ভূমিকম্প অথবা সর্বগ্রাসী বন্যার মতো একটা দুর্ঘটনা। বৃথা চেষ্টা, নিজের মনকে মন গড়া চিন্তা দিয়ে প্রবঞ্চিত করতে পারিনি। কিন্তু ভুল না বুঝেই বা উপায় কি? অক্ষম অভিমান, নিষ্ফল আক্রোশ ও বৃথা উত্তেজনা থেকে পৃষ্ঠা ৪৭। আত্মরক্ষা করতে হবে তো। প্রকৃতির ধ্বংসলীলার এই দুর্দম প্রকাশের কাছে আমার ব্যক্তিগত হতাশা বা দুঃখ কত ক্ষুদ্র, কত অকিঞ্চিৎকর, কতটুকু বা তাদের দাম। মনে পড়ে ১৯৪২-এর ৮ই আগস্টের সেই স্মরণীয় সন্ধ্যা। মহাত্মাজি সেদিন বলেছিলেন, কোট, যদিচ পৃথিবীর চোখ আজ রক্তবর্ণ, তবু শান্ত অনাবিল দৃষ্টিতে অকুতভয় পৃথিবীর দিকে আমরা ফিরে তাকাবো, ভয় পাব না, আনকোট। এতক্ষণ শুনছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু রচিত ভারত সন্ধানে গ্রন্থটি থেকে পাঠ করে শোনালেন শ্রী দীপন দেব রায়। এর সাথেই শেষ হলো অবজারভ্যান্স রিডিংসের আজকের পর্ব। বৈকল্পিকের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আপনাদের মতামত জানতে আমরা আগ্রহী। নিছক লাইক বা ডিসলাইক নয়, আপনাদের লিখিত মতামত আমাদের জানান। আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা বৈকল্পিক@gmail.com এই মেল আইডিতে মেল করুন। বিকল্প চিন্তা ও মৌলিক চিন্তার প্রসার করুন। আর ভালো লাগলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।